পাঁচু আমার উমর তো হ্যাঁ 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 আশীর্বাদটা খেয়ে দিব। ঝাড়ুটা আছে, নে নে নে, এবার ভালো করে পাঁচু নে। ঠিক আছে, আশীর্বাদটা কি দিলাম? হ্যাঁ, আশীর্বাদ কি দিলাম? আশীর্বাদ কি দিলাম? ভালো জায়গায় চাকরি কর আর মাস গেলে 5,000 টাকা করে ঘরে দিই। নমস্কার, আমার আসাম ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। সকালবেলাটা আজকে শুরু হলো উমার জন্মদিনে দিয়ে। তো ঘুমের থেকে উঠেই আমি ঘর ঝাড়ু দিচ্ছি, তাই উঠে এসে আগে দাঁড়িয়ে গেছে সামনে, আমাকে পা দুটো দাও নমস্কার করি। এমনি তো নমস্কার হয় না, তাই আমিও চপ্পল খুলে দাঁড়িয়ে গেলাম নমস্কার করার জন্য। যে করে নে, একটা দিনই তো, এই তো না, এই জন্মদিন আর এক হলো দশমী, এই দুটো দিনেই নমস্কার করে। যে আমিও দাঁড়িয়ে গেছি, তাই নমস্কার করে ওদিকে ঘরগুলো ঝাড়ু দিয়ে বাইরের দিকে চলে আসলাম আরেকজনকে খাবার দিয়ে। ঝাল ছাড়া মানুষের জন্য তো এই লঙ্কা টঙ্কা ছাড়া খালি পেঁয়াজ কুচি দিয়ে মোগলাই বানিয়ে দিলাম। তাই সকালবেলা উঠে আগে বললাম আজকে ওর জন্মদিন, ঘরে তো দুপুরবেলা ও বাইরে খাওয়াতে নিয়ে যাবে, তাই সকালে জলখাবারটা ওর পছন্দের মতো করি। তাই ভাবলাম ও অনেকদিন ধরে বলছিল মোগলাই খাবে, তাই আমারও সময় হয়ে ওঠে না। আর আজকে যখন দুপুরে রান্নার ঝামেলা নেই, তাহলে ওকে সকালবেলায় 2টো মোগলাই পরোটাই বানিয়ে দিই। সেই জন্য পেঁয়াজ নিয়ে কুচিয়ে নিলাম, আগে লঙ্কা ছাড়া মানুষকে বানিয়ে দিয়ে দিলাম, উনি খেয়ে দিয়ে বেরিয়ে গেল। তারপরে আমাদেরগুলোর মধ্যে একটু কাঁচা লঙ্কা কুচি আর এখানে সমস্ত লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, নুন, বিট লবণ, সঙ্গে গোলমরিচের গুঁড়ো, চাট মশলা, মিট মশলা সব দিয়ে পেঁয়াজটাকে মেখে এখন একে একে করে এইভাবে করে বেলে নিয়ে এদিকে সামনে 2টো ডিম একসাথে ফাটিয়ে রেখেছি, আর আলাদা আলাদা করলাম, একবারেই দিয়ে দেবো 2টো ডিমে। 2টো ডিম দিয়ে 2টো মোগলাই এইভাবে করে দেবো, মোটা মোটা করে, 2টো খেলেই পেট ভরে যাবে। তারপরে তো দুপুরবেলা বাইরে গিয়ে খাওয়া দাওয়ার আছে, সেই একে সমস্ত বানিয়ে নিলাম। বা একজন লঙ্কা ছাড়া মানুষ খেয়ে চলে গেছে, এবার আমার আর ওর জন্য, তাই আমার আর ওরগুলো ভেজে নিয়ে এবার নিজেরাও খেয়ে দিয়ে ঘরে কাজকর্মগুলো সেরে নেবো। বছরের এই একটা দিনই ও তো অফিস থেকে আজকে জন্মদিন দেখে ছুটি নিয়েছে, আমাদেরকে নিয়ে বাইরে যাবে। তাই বললাম বাইরে যাওয়ার থেকে আমাকে যেগুলো হোটেলে খাওয়া দাওয়ার খরচা হবে পয়সাগুলো আমাকে দিয়ে দে, অনেক কাজে লাগবে। না, তাতেও দেবে না। এই নিয়ে ঘরের মধ্যে কিছুক্ষণ চিল্লাচিল্লি চললো যে আমি যখন কিছু বলি শোনো না, আর আমার কথা কোনোটাই শোনো না, নিজের কথাগুলো খালি শুনতে লাগে। সেই জন্য ওর কথা শোনার জন্য আজকে বাইরে যাওয়ার জন্য রাজি হয়ে গেছে। নাহলে বাইরে গিয়ে এই হোটেলের খাওয়া আমার পোষায় না। আমার ঘরের এই ডাল, আলু সিদ্ধ, আলু ভাজা এগুলো খেয়েই মনে হয় আমি অনেক শান্তি পাই, কিন্তু উপায় নেই, মাঝে মাঝে এদেরও কথা রাখতে হয়। বেরিয়ে পড়লাম রেডি হয়ে শাড়ি পরে, ভাবছিলাম সালোয়ারই পরে নেবো, কিন্তু ও আবার সালোয়ার কুর্তা আমাকে কিছু পরতে দেবে না। ও আমার সঙ্গে নাকি যেই দেখে ওকে বলে নাকি আমি নাকি ওর বড় বোন। সেই জন্য বেরোনোর সময় বলছে তুমি আজকে সালোয়ারও পরবে না, কুর্তাও পরবে না, শাড়ি পরো। আমার মা লাগা চায় দেখে, তাই সেই জন্য উপায় নেই। সেই জন্য এখন শাড়ি না পরতে শাড়ি পরার হ্যাবিটটা চলে গেছে। তাই মাঝে মাঝে পরলে পরে খুব অসুবিধা হয়, আর বিশেষ করে গরমের দিনে শাড়িটা পরে এখন মানে হাঁটতে চলতেও পারি না। আর কুর্তা সালোয়ার এগুলো পরলে সারাটা শরীর ঢাকা থাকে, নিজে কমফোর্টেবল থাকে। আর শাড়িটা পরলে যেমন সাইডে পিঠ বেরিয়ে যায় বা পেটের সাইডে বেরিয়ে যায়, এখন না পরে এই জন্য হ্যাবিটটা চলে গেছে। এইসব অস্বস্তি লাগতে থাকে নিজের মধ্যে, মানে কোথায় একটা আনকমফোর্টেবল ফিল করি। সেই জন্য উপায় নেই, কিন্তু মাঝে মাঝে শাড়িটা পরতেও ইচ্ছা করে, কিন্তু হ্যাবিট চলে যাওয়ার জন্য পরাও হয় না। বেরিয়ে পড়লাম গাড়ি নিয়ে, রাস্তাগুলো একে একে সমস্ত বড় বড় শপিং মল, সমস্ত ফ্লাইওভার পার করে এসে গেলাম বেলতলার চারালি। ও যেই হোটেলে নিয়ে এসছে সেখানে হলো বেলতলা চারালিতে, নাম হচ্ছে নবান্ন। তাই দেখি এখন নবান্নতেও কি খাওয়ায়, ওই খাওয়াবে, পয়সা আজকে দিতে দেবে না। ওরা দুজন বাপ আর মেয়ে আগে বেরিয়ে গেছে, এখন আমি ওদের পিছনে ঢুকে যাচ্ছি। দেখি এখন নবান্নর খাবার কিরকম। আমি তো বাইরে মাংস খাই না, সেই জন্য আমরা হোটেলে নিয়ে গিয়ে খাওয়াতে বহুত প্রবলেম হয়ে যায়। না চিকেন খাই না মটন খাই, বাইরে গিয়ে কোনো মাংসই আমি খাই না। আর হোটেলেও আসলে হয় নিরামিষ, না হলে মাছ খাবো। এখন দেখি এখানে তো মাছ তো আছে, ঢুকে এন্ট্রিটা খুব ভালো লাগলো, গণেশের মূর্তিটা দিয়ে এখানে প্রদীপ জল, আর এনভায়রনমেন্টটা এত সুন্দর। ভিতরে একটা বাংলা গান চলছে, রবীন্দ্রসঙ্গীত শুনে বসে গেলাম। মাছ ভাজার বৈশিষ্ট্য পরিবেশ, আর এসব পরিবেশ আমার খুবই পছন্দের। এরকম কোনো হুড়স্থুল নাই, নির্ঝুম নীরব নিটার, আর একদম মেন রোডের সাথে। সেই জন্য না আরও কোনো প্রবলেম, রাস্তার পাড়েই মানে উবেরের থেকে নেমে রাস্তার সঙ্গেই হোটেলটা। একে একে চলে আসলো, ওরা অর্ডার দিয়ে গেল ভেজ, সঙ্গে আছে 2টো ভেজ থালি, আর সাথে এখানে আলু সিদ্ধ, আলু ভাজা, চাটনি, বাসন্তী পোলাও, ক্ষীর, পাঁপড়, সঙ্গে এদিকে একটা মিক্স তরকারি, আলু ফুলকপির তরকারি, ডাল সমস্ত দিয়ে গেছে। আর সাথে নিয়েছে মাছের আইটেম, এটা হলো চিতল মাছ,
চিতল মাছ আছে, আর এদিকে আঝালা মানুষের জন্য দই কাতলাটা নিয়েছে, আর এখানে আছে ভেটকি মাছের পাতুরি, আর এক্সট্রা একটা ভাত নেওয়া হয়েছে। এখান থেকে খেয়ে দে কেমন অনেক বছর পরে চিতল মাছ খাবো, প্রায় 20 থেকে 25 বছর পরে চিতল মাছ খাবো বলে খাওয়া হয় না, সেই জন্য আজকে বললাম আমি চিতল মাছই খাবো। তাই হয়ে গেছে, খেয়ে দিয়ে আমরা খাওয়া দাওয়া শেষ হয়ে গেল। এবার বেরিয়ে পড়ি। বাইরের এনভায়রনমেন্ট একদম মেইন রাস্তার সঙ্গে না, জায়গাটা খুব ভালোই লাগছে। আর গ্লাসের সামনে যদি চেয়ারগুলো থাকতো খেতে আরও ভালো লাগতো। একদম রাস্তার সঙ্গেই লাগানো, আর সমস্ত এই সাইডটাতে সব বড় বড় শোরুমগুলো রয়েছে। আবার নিচে নেমে এসে বেরিয়ে উপরে উঠে গেলাম। আজকের মতো বেরিয়ে পড়লাম আবার ঘরের দিকে, সব ফ্লাইওভার পার করে করে। যারা ব্লগটা দেখছো ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে নিও, আর ব্লগটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিও। আমার আসাম ব্লগের তরফ থেকে তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। আবার দেখা হবে পরের একটি ব্লগে। তবে আজকের মতো ব্লগটাকে এখানেই শেষ করি।